আমি যেরকম বলে থাকি মানে রূপম অন দ্য রক্স প্রেজেন্টেড বাই কংক্রিটো উনো সিমেন্ট এই অনুষ্ঠানের প্রত্যেকটা নতুন পর্ব শুরু করবার সময় বলি বা না বলি আমার মাথায় এটা থাকে যে আমি কি আমার শ্রোতাদের দেখতে পাচ্ছি, তারা ঠিক কিভাবে বসে আছে, কীরকমভাবে উৎকর্ণ হয়ে কেউ কেউ অপেক্ষা করে আছে যে ঠিক কখন শুরু হবে এই অনুষ্ঠান। দুরু দুরু বক্ষে প্রচণ্ড উত্তেজনা নিয়ে নতুন পর্ব, তাতে কি কথা হবে, কি গল্প থাকবে, আদৌ কোনো গান আজকে রূপমদা গাইবে না গাইবে না, এটাও তো একটা সম্ভাবনার প্রশ্ন। এসব নিয়ে একটা বিহ্বলতা কাজ করে, সেটা আমি বুঝতে পারি। অনেক দূরে আছি তাও বুঝতে পারি। কিন্তু আজকে একটা কথা বলবো, আজকের অনুষ্ঠানে আমার এই স্টুডিওতে মানে 91.9 ফ্রেন্ডস FM ফ্রিকোয়েন্সি ফ্রেন্ডস কি এই স্টুডিওতে এই মুহূর্তে আমি কিভাবে আছি, কি পরিস্থিতিতে আছি, সেটা কিন্তু তোমরা কেউই আঁচ করতে পারছো না। আজকে একটা খুব বিশেষ কিছু হতে চলেছে, ভেরি স্পেশাল। হ্যাঁ, ভালো খবর তো আছি, ভালো খবর তো দেবই, কিন্তু ভালো খবর দেওয়ার আগে একটা ছোট্ট মন্দ খবর দিয়ে দিই। সেটা হচ্ছে আজকে আমাদের দুটো পুরস্কার, কি ROTR উনো লেটার অফ দ্য উইক আর ROTR উনো ফ্যান অফ দ্য উইক দেওয়া মুলতুবি রইল। ওই তো সেই দুঃখের বাজনাটা বেজে উঠেছে। আচ্ছা বলে দিই, এই বাজনাটা এইভাবে যে বাজানো হবে সেই পরিকল্পনা করেছেন আমার পুত্র শ্রীমান রূপ আরোহণ প্রমিথিয়াস, আর বাজিয়ে দিয়েছেন সুন্দর দক্ষতায় সেই আমাদের বিখ্যাত কে। হ্যালো বন্ধুরা, এই যে তোমরা কণ্ঠস্বর শুনে ফেলেছ, তিনি অর্থাৎ শ্রী সৌভিক ঘোষ, যিনি স্টুডিওতে না থাকলে আমরা এই অনুষ্ঠানটা কিছুতেই করতে পারি না। মানে ঠিক কোনখানে কোন কথাটা একটু ভেসে ভেসে যাবে, কখন আমি কোন হাতটা তুলব, তার ফলে তুমি কোথায়, আমি এখানে, এই যে প্রতিধ্বনিগুলো শুনতে পেলে, অথবা ধরো দু হাত তুলে দিলাম, এই যে প্রেমময় বিরহ বিধুর আবহ সঙ্গীত বেজে উঠল, যিনি বাজালেন তিনিও আমার সঙ্গে কিন্তু একমত হবেন যে আজকে এই দুঃখের মিউজিকটা বাজানো ঠিক সঙ্গত হয়নি। কারণ আজকে আমরা যে ব্যাপারটা এই স্টুডিওতে করতে চলেছি সেটা অনেক জমে থাকা দুঃখ যন্ত্রণা, অনেক অনেক বিষণ্ণতা কাটিয়ে দেবে। আর সেটা কি, সেটা এই মুহূর্তে স্পষ্ট হয়ে যাবে। আমি শুধু একটা ইঙ্গিত করব আর তারপর দেখো কি হয়। হ্যালো, আমি দীপ। হাই, আই এম অ্যালেন। হ্যালো, আমি পম। হ্যালো, আমি তন্ময়। হাই, আমি রূপম। আর আমরা সবাই একসঙ্গে হলাম ফসিলস। সেটা বোঝা গেল আজকে একটা বিশেষ ব্যাপার, বিরল ব্যাপার। ফসিলসের সবাই মিলে একসঙ্গে 91.9 ফ্রেন্ডস FM এর রূপম অন দ্য রক্সের আসরে। কি চমকটা কেমন লাগলো? তাহলে কি হবে আজকের অনুষ্ঠানে, যাতে খুব ছড়িয়ে ছিটিয়ে না যায়, মানে লণ্ডভণ্ড না হয়ে যায়, তার জন্য আমি একটা সিস্টেম, একটা ডিসিপ্লিন তৈরি করে নিয়েছি। এবং সেই তৈরি করে নেওয়াটাও রূপম অন দ্য রক্সের শ্রোতাদের দ্বারাই প্রভাবিত। কিভাবে বলছি, আমি তো প্রচুর চিঠি পাচ্ছি এবং ইমেলগুলোতে একটা জিনিস দেখছি বারবার ঘুরে ঘুরে আসছে, দাদা তোমার মতে তোমার গাওয়া সেরা গানগুলো কি কি? এটা ভীষণ ডিফিকাল্ট একটা প্রশ্ন। আমার মনে হয় শুধু আমার কাছে না, যত মানুষ গান বানান বা যত মানুষ নিজে কিছু সৃষ্টি করেন, নিজের সৃষ্টি থেকে কিছু কিছু বাছাই করা খুব মুশকিলের ব্যাপার। তো আমার একটা সুবিধা আছে, আমরা তো একসঙ্গে কাজ করি অন্তত ফসিলস হিসেবে। তো ভাবলাম যে একদিন সবাই জড়ো যদি হই, তাহলে নিজেদের মধ্যে একটা প্রশ্ন তো করাই যায় যে আচ্ছা সত্যি আমাদের মতে ফসিলসের সেরা গানগুলো কি কি? এবার সংখ্যা বাঁচতে হবে। 26 বছরের ফসিলসীয় পথ চলায় মাত্র 5টা গান সিলেক্ট করতে বসলে এত ঝগড়াঝাটির সম্ভাবনা ব্যান্ডই না ভেঙে যায়। অতএব ভাবলাম যে 10টা গান সিলেক্ট করব, এবং একদিনে তো হবে না, 2 দিন আসতে হবে। সবাইকে আগে জিজ্ঞেস করে নি এই প্রস্তাবনাটা কেমন লাগছে, এটা চলবে, এটা করা যেতে পারে? হ্যাঁ, করা যায়, নিশ্চয়ই, অবশ্যই করা যায়।
অ্যালান? অ্যাবসলিউটলি। তাহলে 2 পর্বে এটা আমরা এই কথাটা দিতে পারি আমাদের অডিয়েন্সকে যে আমরা 2 দিন আসবো। আজকে একদিন তো হয়েই গেল, তাহলে আরেক দিনও আমরা এরকম ভাবে আরেকটা আসর বসাবো। একদম। আগেই বলে দিই, এটা কোনো অর্ডারে হচ্ছে না। মানে এই সপ্তাহে সেরা 5 মানে টপ 5, অন্য আরেকটা সপ্তাহের সেরা 5 মানে 6 থেকে 10, এরকম অর্ডার কিন্তু নেই। এটা একদম র্যান্ডম অর্ডারে, যার যেমন পছন্দ। আমরা যেভাবে আজকে বসেছি, আমার ডান হাতে সব থেকে দূরে আছে দীপ, তারপরে আছে অ্যালান, আর আমার বাঁ হাতে একদম কাছে আমার পাশেই বসেছে পম, আর তারপরে আছে তন্ময়। আমার এক্সট্রিম রাইটে যে বসে আছে সেই দীপের কাছে প্রথম যাচ্ছি। দীপের চয়েসটাই আজকে প্রথম চয়েস। ফসিলসের সেরা 10-এর মধ্যে একটা গান যেটা আসতেই হবে, দীপের মতে সেটা কি? একটাই বলা তো ডিফিকাল্ট। একটাই বলতে হবে আপাতত, এই সময়টাই একটাই সেরা বলতে 10 হবে। আজকের জন্য হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের জন্য, সারা বছরের জন্য নয়। না 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 না, একদমই আমরা পাল্টে So, ফেলবো। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ছাল মনে পড়ছে। ছাল সেরা 10-এর মধ্যে প্রথম সিলেকশন দীপের কাছে খুবই আনইউজুয়াল। অ্যাকচুয়ালি আমরা নিজেদের মধ্যে কোনো রকম আলোচনা করিনি, একেবারে প্রথমে ছাল আসবে এইটা ভাবিনি আমি। ছাল গানটা অবশ্য অনেক নাটক করে, অনেক গল্প বলে, রূপমন্দা রক্সে, মনে আছে তো সৌভিক? হ্যাঁ, মনে নেই আবার? হ্যাঁ, সৌভিকের মনে আছে, এবং আমাদের সবার মনে আছে যে ছাল নিয়ে অনেক ছাল ছাড়ানো হয়েছে। তারপরেও যে ফসিল স্পেশাল এপিসোডে প্রথমেই ছাল আবির্ভূত হবে, এটা কিন্তু আমার একদম জানা ছিল না। ছাল আমার প্রথম থেকেই খুবই পছন্দের গান। দ্য অ্যারেঞ্জমেন্ট, লিরিক্স, এভরিথিং অ্যাবাউট ইট। এখন তো আমরা অ্যালবাম রেকর্ডিংয়ের মধ্যে আছি, তো আমি রিসেন্ট ডেজেই ফসিলসের অ্যালবামগুলো লুপেতে শুনছিলাম, ঘুরে প্রতিটা অ্যালবাম শুনছিলাম, যে আমার এখন যেখানে এসে দাঁড়িয়েছি, যেখান থেকে শুরু করেছিলাম যেখানে এসে দাঁড়িয়েছি, প্রতিটা গান আমি শুনছিলাম। তো আমার মনে হলো যে দেখি ছালটাই ছাড়াই। আমার মনে হয় সাউন্ডস্কেপের জায়গা থেকেই যে অভিনবত্ব, অবভিয়াসলি কথা আর সুরের যে জায়গাটা, সেটা তো একদম আদি অবস্থায় আমারই থাকে, আমারই খসড়া খাতা, আমারই গিটার। কাজেই প্রত্যেকটা গানের পেছনেই একটা বড়সড় অ্যাসোসিয়েশন আমার থাকে, এবং সেই জায়গা থেকে খুবই অভিনব একটা কম্পোজিশন, খুবই অভিনব লেখা। এবং যখন প্রকাশ হয়েছিল তখনও আমার মনে হয় যে সময়ের তুলনায় অনেকটা এগিয়েছিল, এখনও আছে। যাই হোক, আমরা ছাল পরিবর্তন মানে পট পরিবর্তন করছি। আমার ডান দিক থেকে আমার বাদিকে যাচ্ছি। আমার বাদিকে প্রথমেই আমি দেখতে পাচ্ছি পম বসে আছে, এবং পম এমনিতে কিন্তু খুব চুপচাপ। এখন ওর নীরবতা ভঙ্গ হবে। পম এবার বলবে ওর আজকের প্রথম পছন্দের ফসিলসের সেরা 10 কি হতে পারে। আমি যে গানটা পছন্দ করলাম সেটার নাম মা। মা, আমি বলবো একটা ইউনিক সিলেকশন অগেন। পম যে গানটা সিলেক্ট করেছিস সেটা সম্পর্কে পমের অনুভূতিতে যাব, কিন্তু তার আগে কয়েকটা কথা বলি। প্রথম কথা তো অবশ্যই এটা যে মা রিটেন অ্যান্ড কম্পোজড বাই রজনীকান্ত সেন, একটা পুরনো দিনের বাংলা গান। একটা টেলিভিশন অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে আমার সঙ্গে দীপ গেছিল শুটিংয়ে, সেখানে আমি হঠাৎ করে এই গানটা গিটারে একটা ব্লুজ ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করে আমি গানটা গেয়েছিলাম, এবং তখনই দেখেছিলাম অনেক মানুষের মুগ্ধতা, সেটা প্রত্যক্ষ করেছিলাম একদম সামনাসামনি। এবং তারপরে এটা যখন প্রচারিত হয়, প্রচুর মানুষের পছন্দ হয়ে যায় সেই প্রেজেন্টেশন। আমার তখনই মনে হয়েছিল যে এই গানটার এরকম একটা সাংগীতিক আয়োজন যদি তৈরি করা যায়, যেখানে গানটা সময়ের উপযোগী হয়ে ওঠে, মানে আমাদের সময়কে রিপ্রেজেন্ট করে, এবং দেবত্বের ধারণা, যে ধারণা থেকে হয়তো গানটা লেখা, সেখান থেকে বেরিয়ে এসে এটা যদি আরও মানবিক হয়ে যায়। আমাদের জীবনের যে মা, আধ্যাত্মিক মা না, আমাদের সাংসারিক মা, পারিবারিক মা, যে মা আমাদের জন্ম দেন, লালন পালন করেন, এবং আমাদের জীবনের দর্শন, জীবনের উপলব্ধিগুলোর ভিতপ্রস্তর যিনি তৈরি করে দেন, সেই মায়ের জন্য যদি এই গান আমরা গাই কেমন হয়। আমার এই ধারণাটাই অ্যাপ্রিসিয়েটেড হলো। ব্যান্ডের সবাই বলল যে এটা একদম ইউনিক একটা ব্যাপার হবে, এবং ইভেনচুয়ালি আমাদের কনসার্ট আমরা এই গানটা দিয়ে শুরু করি। আরও যেটা হয় সেটা হচ্ছে প্রচুর বয়স্ক মানুষও ফসিলসের একটা গান তাদের এবার ছুঁয়ে ফেলল। তারা আমাকে আলাদা করে রিকোয়েস্ট করতে শুরু করেন যে রূপম, মাটা গাইবে তো।
এইবার পমের দিকে আমি বাড়িয়ে দিচ্ছি মাইক। পম বলুক ওর কি অ্যাসোসিয়েশন। আমি যেটা বলতে চাইছিলাম তুমি সবই বলে দিলে। ও তাই? হ্যাঁ, না 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 না, নিশ্চয়ই তোর আলাদা কিছু আছে। না, আলাদা কিছু নেই স্যার। যে প্রথমত গানটা যখন আমরা প্রথম শুনি, যখন প্রথম পারফর্ম করা হয়, যখন অ্যালবাম বেরোয় F3, তখন ইট হ্যাড আ ওয়াইড অ্যাপিল, মাস অ্যাপিল। সেটা মানে আমরাও মানে তখন শ্রোতা হিসেবে আমরা কেউই ভাবতে পারিনি যে এটা এতটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড হবে। তো মানে নতুন জেনারেশনের কাছে। আচ্ছা, আমার একটা জিনিস আমি তোর কথাকে ইন্টারাপ্ট করেই বলছি, তোর ফসিলসের ঠিক আগে অন্য একটা সেটআপে তুই কাজ করতিস, হয়তো এখনো মাঝে মাঝে তুই করে থাকিস, সেটা একটু বলবি? প্রজেক্ট মায়া। প্রজেক্ট মায়ার যে ধরনের সিলেকশন থাকে তার সঙ্গে এই গানটা বোধহয় কোথাও গিয়ে মিলছে না? কোথাও একটা মিলছে, কিন্তু তুমি যেইভাবে গানটা দেখছো, তুমি যে বললে মানে ধরিত্রী মাকে তুমি নিয়ে সেই অ্যাঙ্গেল থেকে তুমি দেখছো। হ্যাঁ, ধরিত্রী মাও বটে, আবার আমাদের পারিবারিক যে হ্যাঁ সেই মাও বটে, সেই দিক থেকেও তুমি দেখছো। ওইটাই ওটা আমাকে খুব মানে টাচ করেছে, কারণ আমি ওইভাবে ভাবিনি গানটা যখন আমি প্রথম শুনি। ইনফ্যাক্ট যখন আমরা পারফর্মও করি তখন ইট টেকস মি টু আ ডিফারেন্ট ডাইমেনশন। মানে সো মাচ সো যে মানে মাঝে মাঝে পার্টও ভুলে যায় যে কোথায় ছিলাম। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এইখানে। মানে এইরকম একটা এক্সপিরিয়েন্স হয়। আমরা এমন একটা আলোচনায় চলে গেছি, শুধুমাত্র সাংগীতিক আলোচনায় আর নেই, এটা একটা স্পিরিচুয়াল জায়গায় চলে যাচ্ছে। আমি ডান দিক বাদিক করছি কারণ আমাকে ঘিরে তো বসে আছে ফসিলসের মহারথীরা। এবার পালা অ্যালেনের। প্রত্যেক গান হ্যাজ গট সাম ইমোশনাল অ্যাটাচমেন্ট টু ইট। ফসিলস 1 এর গান, ফসিলস 2 আমি বাজাইনি, বাট আমি অনেক শুনেছি when I was in হায়দ্রাবাদ। তারপর ফসিলস 4, তারপর ফসিলস 5, 4 থেকে তো আই এম প্লেইং ইন। শোন একটা কথা বলছি, তুই র্যান্ডম যদি ছেড়ে দিস অডিয়েন্সের কাছে, অডিয়েন্স যেসব গানকে বাজবে না তার বেশিরভাগ গান সাউন্ডস্কেপ বল, অ্যারেঞ্জমেন্ট বল, তুই লিড করেছিস। না, দ্যাটস ওয়াই আরো ইমোশনাল অ্যাটাচমেন্টস আছে টু অল দ্য সংস। তো আই ওয়াজ থিঙ্কিং কোন পার্সপেক্টিভ থেকে আই উইল সিলেক্ট দিস সংস। I think I am the perfect outsider. Why I say that? Because our upbringing, our background is from a non-Bengali background. But almost my entire musical career has been spent playing in Bengali bands. So I get to enjoy both worlds. So from that perspective, our first song would be Dekho Manushi. Yeah. Now why Dekho Manushi? There are few reasons. Number one reason হচ্ছে that is the first ever song I jammed with Fossils. আমরা যখন প্রথমবার আমি গিয়ে রিহার্স করলাম, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার সং। আমি যখন বাজাই ওই গানটা, ইট হ্যাড দ্য মোস্ট আনইউজুয়াল কর্ড সিকোয়েন্স, মেলোডি খুব ইউনিক ছিল। তখন আমি খুব লিরিক্সের দিকে আই ডিডন্ট পে অ্যাটেনশন, তো ইট ওয়াজ ভেরি ইউনিক। আমি সেরকম টাইপের গান আগে কোনো দিন শুনিনি, আর আই থিঙ্ক আইভ নেভার হার্ড আ সং লাইক দ্যাট এভার অ্যাগেন অলসো। আই থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য মোস্ট অরিজিনাল সংস আইভ এভার হার্ড। অ্যান্ড তারপর তখন আমরা তোর বাড়িতে শিফট করে যাই রিহার্স করতে, তখন বাজাতে বাজাতে আমি তখন লিরিক্সগুলো শুনছি, অ্যান্ড আই কুড কমপ্লিটলি রিলেট দ্যাট সং উইথ দ্যাট স্পেস দ্যাট ইউ আর লিভিং ইন। ওকে, তোর ঘর, ইউ নো, আকাশ দেখা যেত না। হ্যাঁ, দেন আই কুড স্টার্ট মানে দ্য juxtaposition of the image, the lyrics that you have used, or the loneliness, you know. আমি প্রথম যে ডেমোটা বানিয়েছিলাম না, যেটা পরে HMV কে সাবমিট করেছিলাম, তার প্রথম গান ছিল এই দেখো মানুষই, অথবা প্রথম দুটো গানের মধ্যে একটা ছিল। আমি জাস্ট একটা ইলেকট্রিক গিটার বাজিয়ে গানটা রেকর্ড করেছিলাম। এই যে কর্ডসগুলো, যেটা ফাইনাল কর্ডস, এগুলোই ছিল। এই কর্ড, এই মানে ইট ইজ আ কর্ডাল কম্পোজিশন, কর্ড থেকেই এর সুর এসেছে। প্রথমে আমি কর্ড স্ট্রাকচারটা তৈরি করেছি, তারপর সুর এখান থেকে তৈরি হয়েছে। It's one of the most unique chord sequences, and তাই বলি মানে it's one of the most original songs, not only a original Bangla song, it's one of the most original songs I've ever heard. You know, মানে সেরকম there's no genre that you can attach it to. It doesn't sound like deriving it from some other song or some certain type of music. কিন্তু ওই যে জায়গাটায় দা দিদা 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 দিদা, ওইখানে একটু নির্ভানার ইন্সপিরেশন আছে। Again, that is also very bluesy. Yeah, you know, it's got this very Delta blues kind of thing. Abar Delta blues mane I start associating it with
কি বলবো, ডিপ সাউথ, মানে একটু ডার্ক, একটু ভ্যাপসা, ইউনো, ভেরি হিউমিড ওয়েদার, দোজ কাইন্ড অফ থিংস. সো ওভারঅল দ্যাট এক্সপিরিয়েন্স উইথ দ্যাট সং, মানে প্রথম যখন শুনি আনইউজুয়াল গান, আনইউজুয়াল কর্ডস, কীরকম টাইপের কর্ডস, আরপিজিওটাও অদ্ভুত টাইপের, গানের মেলোডি, গানের তেমন কোনো কোরাস নেই. হ্যাঁ, তারপর আস্তে আস্তে যখন আই ফ্যামিলিয়ারাইজ উইথ দ্য সং, তখন তোর বাড়িতে আমরা রিহার্স করি, তখন তোর বাড়ির স্পেসগুলো আমি দেখি, দেন আই স্টার্ট অ্যাপ্রিসিয়েটিং দ্য সং ইভেন মোর, অ্যান্ড হাউ ইট কমপ্লিটলি ক্যাপচার্স ইউ অ্যাজ আ সং রাইটার ইন দ্যাট স্পেস. সো দেখো মানুষই. ওকে, এবার সময় তন্ময়ের, আমাদের ড্রামার কিং বলে বিখ্যাত. এবারে তন্ময়ের সিলেকশন. তবে আমি একটা কথা অবশ্যই বলবো, আগের বারে অ্যালেন যেটা বললো না যে একটা আউটসাইডার হিসেবে ও বাঁচছে, সেটা শুনে আমি খুব চমকে গেছিলাম. তারপরেও তার ব্যাখ্যা দিল, কিন্তু তুই কিন্তু সেটা হতে পারিস, তার কারণ একটা জীবনের একটা বড় অংশ একজন ফ্যান হিসেবে, ফ্যান মানে হার্ডকোর ফ্যান যাকে বলে, হার্ডকোর ফ্যান হিসেবে তুই আমার সঙ্গে তোর প্রথম আলাপও সেইভাবে, হ্যাঁ একদম সেই পার্সপেক্টিভটা তোর কিন্তু আছে, যেটা পম যেরকম ভাবে বললো যে মিউজিশিয়ান হিসেবে আমাদের সঙ্গে যোগ দেবার অনেক আগে থেকে আমার সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল, আমার সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে বহুদিন থেকে আমরা একসঙ্গে রেকর্ড করছি, কিন্তু ব্যান্ডে যোগদান তো পরে. আর তোর ক্ষেত্রে আমার মনে পড়ে তোর সেই পুরনো ব্যান্ড আত্মহত্যা, এবং সেখানে তুই অ্যাসিড বাজিয়েছিলাম, আরো অনেক গান আমরা করতাম ফসিলসের. আর আমি ছোট্ট একটা গল্প বলি. আমি তো থাকতাম একটা বসিরহাট, যে মফস্বল শহর বলা যেতে পারে, ছোট শহর. সেখান থেকে খুবই কঠিন ব্যাপার যে কলকাতায় কি ধরনের গান বাজনা হচ্ছে সেই সময়. এবার আমি ছোট থেকে একটু হেভি মিউজিকের প্রতি আকৃষ্ট ছিলাম, ধরো একটু মেটাল মিউজিক বা রক মিউজিক খুবই আকৃষ্ট ছিলাম. এবার বাংলায় কোথায় কি কাজ হচ্ছে, মানে বাংলা মিউজিককে নিয়ে, মানে একটু হেভি রক মিউজিক, রক বা মেটাল নিয়ে কাজ হচ্ছে, ওই বসিরহাটের থেকে আমি বুঝতে পারতাম না. তখন খুবই স্ট্রাগল করতে হতো কিভাবে পৌঁছাবো, মানে এইসব গানের কাছে, কানে আসছে যে কাজ হচ্ছে. তা আমরা কিছু কিছু ম্যাগাজিন সেই সময় বলবো 19-20, তারপরে আরো কিছু FM চ্যানেল, বা এখান থেকে আমরা ফসিলসেরই খোঁজ পাই. তারপরে ফসিলস 1 তো শোনা, ঠিক আছে, ফসিলস 2. এবার যেই গানটা আমি পছন্দ করলে অনেক ভেবে চিন্তে, সেটা হলো অ্যাসিড. ওকে, এটা কিন্তু একদম জনগণের পছন্দের সঙ্গে মিলে গেছে, কারণ অ্যাসিড এমন একটা গান যেটা যবে থেকে বেরিয়েছে তবে থেকে জনপ্রিয়তার একেবারে তুঙ্গে রয়েছে, এবং আজও ফসিলসের যাবতীয় কনসার্ট শেষ করা হয় অ্যাসিড বাজিয়েই বা অ্যাসিড গেয়েই. অ্যাসিড এমন একটা গান, মানে যেই সময় অ্যাসিড গানটা রিলিজ হয়েছিল তার আগে বাংলা গানের ইতিহাসে এরকম কোনো গান আগে হয়নি. এরকম যন্ত্রানুসঙ্গীত, মানে এরকম ইনস্ট্রুমেন্টের ব্যবহার, বা এরকম গলা, এরকম ডিস্টর্টেড ভোকাল বা গ্রাউল করা এর আগে মানে বাংলা শোনেনি. আর এই গানটার প্রথম কথা, আমাদের বন্ধু বান্ধব ছোটবেলা থেকে কম ছিল, বিশেষ করে আমার. আর আমরা ঘরে বসে সব চিন্তা ভাবনা করতাম, মানে কি এবার মনে করো বাইরে একটা কিছু হচ্ছে, আমরা কিছু বলতে পারতাম না, মারপিট করতে পারতাম না. কিন্তু এই গানটা যখন আমরা শুনি, গানের যা লিরিক্স, মানে যা বলছে, ওটা যেন আমার কথা বলে দিচ্ছে. মানে গানটা যদি আমি কাউকে শোনাতে পারি, যেন মনে হচ্ছে এইটাই জবাব. আর ধরো তখন আমি ড্রামস প্র্যাকটিস করছি, অনেক লোকজন আমাকে ক্রিটিসাইজ করতো, মানে কি বাজাচ্ছিস বা কি, হাসাহাসি করতো, যেমন হয় মানে যে কোনো ক্রিয়েটিভ লাইনে যেটা হয়, মানে স্ট্রাগলিং লাইফটা তো অনেক বড় থাকে. এই গানটায় যে লাইন আছে, মায়াবী দণ্ড আসলে বাদ্যযন্ত্র, তাতে এই লুকিয়ে রাখি গোপন মন্ত্র. আমি যখন ড্রামসটা বাজাচ্ছি তখন আমি ভাবতাম, এই আমার যে যন্ত্রটা, এখান থেকে একদিন একটা মন্ত্র বেরোবে, লোকের কাছে পৌঁছে যাবে. সেটা মনে হয় এখন সেটা মানুষ বুঝতে পারছে. এরপরে আমি তো মেটাল মিউজিক করলাম আত্মহত্যা, আর তখন দেখলাম আমার সাথে যে 4টি ছেলে, তাদেরও ফেভারিট গান এই গানটাই. মানে ফসিলস প্রথমে যখন তাদের সাথে দেখালো, ওরা বলছে যে অ্যাসিড গানটা শুনেছিস, আমি বলছি হ্যাঁ অ্যাসিড তো, ওটা শুনেই তো এসছি, মানে মিউজিক করবো, মানে. আর এটা প্রত্যেক যারা মেটাল মিউজিক করছে, মানে ওরা সবাই মানে বলবেই যে মানে ফসিলস যদি অ্যাসিড না বার করতো সেই সময়, তাহলে এখন মেটাল মিউজিক এই এতদূর পৌঁছাতো না, হয়তো পৌঁছাতো অনেক পরে, মানে আরও 10 বছর হয়তো পিছিয়ে যেত জিনিসটা. মানে সেই জন্যই ভেবেচিন্তে অ্যাসিডটাকে আমি বেঁচেছি আজকের জন্য. তন্ময় যে গানটাকে বাঁচলো আজকের অনুষ্ঠানের শেষ গান হিসেবে, হ্যাঁ মানে আর তো সময় নেই, কাজেই আমার নির্বাচন, আমি আজকের জন্য কোন গান বাঁচব সেটা আমাকে নিরুপায় হয়েই ROTR-এর পরের পর্বে, মানে পরের এপিসোডে ঠেলে দিতে হচ্ছে. সে রইল,
সে পরের দিন হবে, পরের দিন তো আমাদের আবার দেখা হচ্ছে এই একই ঠিকানায়, এই একই সময়ে। কিন্তু আজকে তন্ময়ের যে নির্বাচন এবং সেই নির্বাচনের ক্ষেত্রটাও যা বলল, সেই জায়গাটা আমারও জায়গা। রাজনৈতিক প্রশ্রয়ে কলার তুলে ঘুরে বেড়ানো কিছু সমাজ বিরোধীর আক্রমণের জবাব সাংগীতিকভাবে দেওয়ার একটা হাতিয়ার হয়ে উঠেছিল এই গান। আমাকেও অনেক জবাব দিতে হয়েছিল এবং রাস্তায় দাঁড়িয়েই দিতে হয়েছিল। অর্থাৎ ঠিক যেন মেপেনি যদি মাপে কোনো উদ্ধত নজর, গোটা জীবনেই ফুটপাথে দাঁড়িয়ে লড়াই। কিন্তু আরেকটা জিনিসও ইম্পর্ট্যান্ট, অ্যাসিড যে সময় লেখা তার বেশ কিছুদিন আগে থেকেই অ্যাসিড আক্রমণের ঘটনা বিশেষ করে মেয়েদের উপরে খুব বেড়ে গেছিল। মানে তখন প্রায় দিনই খবরের কাগজ খুললেই পড়া যেত এই সমস্ত পৈশাচিক খবর। আমার মনে পড়ে তপন সিনহার একটা ফিল্ম তৈরি হয়েছিল আতঙ্ক, সেখানেও এরকম একটা নৃশংস বর্বরতা দেখানো হয়েছিল। অ্যাসিড যেরকম আমার অনেক আক্রমণকে প্রতিহত করবার একটা প্রতি আক্রমণের গান ছিল, ঠিক তেমনি এই বার্তাটাও এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে যারা এমন হিংস্রতায় নিজেদেরকে নিয়ে যায়, শেষ যুদ্ধে কিন্তু তারা জয়ী হয় না। এটা আসলে এক ধরনের ভীরুতা, যেখানে অন্যদের উপর নির্দয় হতে হয়, নৃশংস হতে হয়, আঘাত করতে হয়, কিন্তু শেষ পর্যন্ত সেটা পরাজিত করে যারা আঘাতে উদ্যত তাদেরই। যারা আক্রমণ করল শেষ যুদ্ধে মানুষের আদালতে, তারাই অপরাধী। যদি ক্ষমতা থাকে অ্যাসিড নিক্ষেপ করো নিজের উপরে, কারণ তোমাদেরই আত্মশুদ্ধি দরকার। নিজেদেরকে পুড়িয়ে ফিনিক্সের মতো নবজন্ম তোমাদেরই দরকার। যারা অন্য দেশে গিয়ে বোমা ফেলে আসে, সেই বোমা ফেলার পক্ষে কিন্তু তাদের নিজের দেশের লোকও থাকে না, কারণ সামগ্রিক মানবজাতি একটা জিনিস খুব ভালো করে জানে, যদি পৃথিবীকে বদলাতে হয় প্রথমে বদলাতে হয় নিজেকে। যদি সঠিক চোখ তোমার থাকে তাহলে নিজের মধ্যেকার সমস্ত খারাপ, সমস্ত দূষণ, সেগুলোই তো চোখে পড়বে আগে। আর তাই অন্যের মুখে নয়, আয়নার মুখে পথ্য একটাই, অ্যাসিড।